রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত ২০, দগ্ধ ও আহত ১৭০ জনের বেশি, গুরুতর ৪৮। মাইলস্টোনের ক্লাসরুমে ঢুকে পড়ে বিমানটি, বিকট শব্দে বিস্ফোরণ, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, দেয়াল ভেঙে উদ্ধার তৎপরতা। বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগেরই ৭০ থেকে ৮০% দগ্ধ, অন্যান্য হাসপাতালেও নেওয়া হয়েছে গুরুতর আহত অনেককে। দগ্ধ আহতের স্বজনের আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ, হটলাইন চালু, কাল রাষ্ট্রীয় শোক। স্কুলে বিমান দুর্ঘটনা দেশের ইতিহাসে প্রথম, আগেও মধুপুরে বিধ্বস্ত হয় ফাইটার জেট, যুগোপযোগী নয় বলছেন বিশ্লেষক। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে, শিক্ষার্থী সহ আহত হয়েছে ১৭০ জনেরও বেশি। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশ শিক্ষার্থীর ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। সোমবার বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমানটি দুপুরে উড্ডয়নের কিছু সময় পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়, আছড়ে পড়ে স্কুলের ক্যান্টিন ভবনের ওপর। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। বিমান বিধ্বস্ত হওয়ার পরই মাইলস্টোন স্কুলের আশেপাশে আগুন ধরে যায়। এতে হতাহত হয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ ওই ভবনের অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল শিক্ষক জাকারিয়া হুসাইন জানান, হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। দেখলাম যে অনেক মানুষ ভিতরে তো তখন ঢোকা যাচ্ছিল না, আর কিছু বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতেছে যারা আগুনে পুড়ে গেছে, আবার অনেকে মারা গেছে যাদেরকে দেখলাম গার্ডিয়ান আছে কান্না করতে, মানে ওনার বাচ্চাকে পায় নাই। এবারে ধরো ওদেরকে অনেকে হসপিটাল নিয়ে গেছে, সেইখানে আছে। এ ঘটনায় আহত অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, লুবনা, CMH, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের পরিচালক হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে, এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। দুর্ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ শুরু করে। উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বিজিবিও। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে ঢুকে বিকট শব্দে বিস্ফোরিত হয় প্রশিক্ষণ বিমানটি, সাথে সাথে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। পরে দেয়াল ও জানালা ভেঙে চালানো হয় উদ্ধার তৎপরতা। সোমবার দুপুর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে ঢুকে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI। বিকট শব্দে ক্লাসরুমে বিস্ফোরণ হয় বিমানটি, দিক বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা। মানে জানালা ভাঙছি এবং ওয়ালটাও ভেঙে ফেলছি আমরা। ভাঙার পরে আপনার হয়েছে কি, ওইখানে প্রথমে বিমানের সঙ্গে যে 4টা লাশ একেবারে মিশে গেছে। বিমানটা রুমের ভিতরেই আছে, যে রুমে পড়ছে ওই রুমেই আছে। শিক্ষার্থীরা জানান, বিমানটি হঠাৎ নিচে নেমে এসে ক্লাসরুমে ঢুকে যায়। এরপরেই শুধুই আগুন,
ঝলসে যায় ভেতরে থাকা ছাত্রছাত্রীরা। পাশে ক্যাম্প থাকার কারণে ওরা দ্রুত গিয়ে ওই এক সাইডের গ্রিল সব খুলে ফেলছে। হ্যাঁ, আমার ক্লাস চলতেছিল, ওদেরও ক্লাস চলতেছিল, বাচ্চাদেরও ক্লাস চলতেছিল, আমাদেরও ক্লাস চলতেছিল। সেনাবাহিনী যাই আপনার গ্রিলগুলোরে খুলে ফেলছে, খুলে ফেলে এক সাইড দিয়ে অনেকরে বের করে ফেলছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিমান বিধ্বস্ত হওয়ার পর ভবনের জানালা ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকেন অনেকেই। দেখতে পান ভয়াবহ পরিস্থিতি। আমার মেয়ে বের হয়েছে, হোস্টেল সুপার আমাকে বলছিল যে ওদেরকে হোস্টেলে ঢুকাই দিছে। পরে আমি খবর পেয়েছি আসলে হোস্টেলে ঢুকাই দেয় না এদেরকে, একাডেমিক ভবনের নিচে তাদেরকে রেখেছিল। ফোন দিতেছি, ধরতেছে না, একবার কথা হয়েছে, আপনার ফোনে পাচ্ছি না। কি বলছো? বললাম টিচারদের সাথে আছি, আর কোনো কথা বলতে পারেনি, লাইন কেটে দিছে। এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ক্লাস 9-এ পড়ে ইংলিশ ভাষা। উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান দগ্ধ ও আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আছে। যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের অলরেডি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের খবর পেয়ে মাইলস্টোন কলেজে ছুটে যান উদ্বিগ্ন অভিভাবকরা। কাঁদতে কাঁদতে খুঁজতে থাকেন সন্তানদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারাদিনই দুর্ঘটনাস্থল এবং বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের সহকর্মীরা এই দুর্ঘটনার সর্বশেষ তথ্য আমাদেরকে জানিয়েছেন। আর বার্তা কক্ষ থেকে এই সার্বিক বিষয়গুলো সমন্বয় করেছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদুল বাশার, এই দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? আপনি তো সারাদিনই এই সর্বশেষ তথ্য আমাদেরকে জানিয়েছেন। জি লোভা, আপনাকে ধন্যবাদ। দেখুন, এত বড় দুর্ঘটনা এবং এটি ঘটনা এক জায়গায়, কিন্তু এর সাথে 7টি হাসপাতাল, সরকারের বিভিন্ন উপদেষ্টা পরিষদ জড়িত রয়েছে, উপদেষ্টারা, রাজনৈতিক দল, মানে অনেক বড় এরিয়া জুড়েই আসলে এর খবরাখবর রয়েছে। আমাদের সহকর্মীরা যা পাঠিয়েছেন এবং সর্বশেষ যে তথ্যগুলো এসছে সেইগুলো এক নজরে একটু জানিয়ে দিতে চাই যাতে দর্শকদের জন্য সুবিধা হয়। দেখুন, সর্বশেষ একেবারে বলতে চাই যে কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে, প্রধান উপদেষ্টার যেই ফেসবুক পেজটি রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটি বার্তা দেওয়া হয়েছে। তিনি সেখানে বলেছেন অত্যন্ত শোকাহত অবস্থায় তিনি যারা মুমূর্ষু রয়েছেন, যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার প্রধান তিনি বলেছেন যে এই মুহূর্তে আমরা নিজেরাই নিজেদেরকে জবাব দিতে পারছি না। এত বড় দুর্ঘটনা, যাদের হতাহত রয়েছে তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন, তাদের যে পরিবার, তাদেরকে আমরা আসলে কি জবাব দেবো এই মুহূর্তে। তবে তিনি বলেছেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আগামীকাল সারা দেশে শোক পালন করা হবে। একই সাথে প্রধান উপদেষ্টা একটি আহ্বান জানিয়েছে, যেটি গণমাধ্যমে এর আগেও কিন্তু আমরা বারবার খবরে সেটি বলেছি, যে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যাতে আমরা ভিড় না করি, কারণ যারা হতাহত এবং বিশেষ করে যারা মুমূর্ষু অবস্থায় রয়েছে তারা সবাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নিম্ন পর্যায়ে রয়েছে। সুতরাং তারা অন্যান্যদের থেকে সংক্রমিত হতে পারেন, যেটা চিকিৎসকরা কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে বলছিলেন। আপনি সর্বশেষ আপডেটের কথা বলছিলেন। সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি, আমাদের খবরেও দেখানো হয়েছে যে 20 জন নিহত হয়েছে, আহত 171। ফায়ার সার্ভিসের হিসেবে আরেকটু বেশি আহত রয়েছে, অর্থাৎ 200-র কাছাকাছি আহতের হিসাব দিচ্ছে আইএসপিআর এবং ফায়ার সার্ভিস মিলে। দেখুন, যেই 7টি হাসপাতালে আজকের এই যারা আহত হয়েছে, দগ্ধ হয়েছে এবং যারা মারা গেছে তাদেরকে নেওয়া হয়েছিল, সেই 7টি হাসপাতালের কথা যদি আমরা একটু এক নজরে বলে দিই। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল। এবং এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সবচেয়ে বেশি আহতর খবর আমরা পেয়েছি উত্তরা আধুনিক যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে। আপনি রক্ত দেওয়ার কথা কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন এবং এটি নিয়ে সারাদিন আমরা আলোচনা করেছি। কিছুক্ষণ আগে ঢাকা বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী রয়েছে স্বাস্থ্য বিষয়ক ডাক্তার সাইদুর রহমান এবং একই সাথে বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি নাসির উদ্দিন, দুজনেই কিন্তু বলেছেন যে এখন এই মুহূর্তে আর রক্তের প্রয়োজন নেই, কারণ যারা এই মুহূর্তে অত্যাধিক গুরুতর জখম রয়েছেন, অর্থাৎ যারা দগ্ধ রয়েছেন, তাদেরকে এই মুহূর্তে রক্তের প্রয়োজন নেই, আগামীকাল থেকে রক্ত দেওয়ার দরকার হবে। সিএমএইচ এর যেই সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেমনটা, এবং ঢাকার বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ, এই 3টি বড় হাসপাতালের যে তথ্য অনুযায়ী বেশিরভাগ দগ্ধদের মধ্যে কিন্তু শিশু শিক্ষার্থী অর্থাৎ ছোট শিক্ষার্থীরাই বেশি রয়েছে। কারণ আপনি জানেন যে সেখানে 5 থেকে 8 অর্থাৎ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই সময় ছুটি হয়ে গিয়েছিল। এর মধ্যে ওই যুদ্ধ বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। আমরা সর্বশেষ আরও যে তথ্য পাচ্ছি, এরই মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু যেমন বিবৃতি দেওয়া হয়েছে, একই সাথে রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছেন। লন্ডন থেকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন, জামাতের আমির জানিয়েছেন, তারা বিভিন্ন হাসপাতাল
হাসপাতালে ছুটে গেছেন। একই সাথে আমরা দেখেছি যে বিএনপির অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা রয়েছেন। এনসিপির যে পদযাত্রা ছিল সেটিকে আপাতত স্থগিত করে নেতারা ঢাকায় চলে আসছেন, তারা মেডিকেল টিম পাঠিয়েছে, এরকম নানান খবর কিন্তু সর্বশেষ আমরা পেয়েছি। দেখুন, সর্বশেষ একটি বিষয় একটু বলা দরকার, সেটি হচ্ছে দুপুর 1:06 দিকে যখন এই বিমানটি একে খন্দকার ঢাকার কুর্মিটোলা যেই এয়ারবেস থেকে যখন উড্ডয়ন করে, উড্ডয়নের পরে বলা হচ্ছে 12 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এতে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরে একটু আগে সেখানের যারা প্রত্যক্ষদর্শীদের খবর আমরা দেখছিলাম টেলিভিশনে, তারা বলছিলেন যে ভেতরে যে সরাসরি ওই ভবনটির নিচতলায় একটি রুমের ভিতরে যে হিট করে এবং সেখান থেকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে সেই বিধ্বস্ত যে বিমান সেটির যেই ধ্বংসাবশেষ সেটি কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানে একটি বিষয়, যিনি পাইলট ছিলেন, আমরা এর আগে যেমনটা বলছিলাম এবং বিশেষজ্ঞরা বলছিলেন, কিছুক্ষণ অর্থাৎ সন্ধ্যার পরপরই কিন্তু আইএসপি সেটি বিবৃতি দিয়ে স্বীকার করেছে এবং তারা জানিয়েছে যে পাইলট, ধারণা করা হচ্ছে পাইলট সর্বশেষ তিনি চেষ্টা করেছিলেন যে এই এয়ারক্রাফটটি তিনি কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সর্বশেষ তিনি সেটি পারেননি যান্ত্রিক ত্রুটির কারণে। যার একটা বড় প্রমাণ হচ্ছে তিনি কিন্তু অন্যান্য যুদ্ধ বিমানের মতো তিনি চাইলেই তিনি নিজেকে ইজেক্ট করতে পারতেন, অর্থাৎ সেখান থেকে প্যারাশুট জাম্প করতে পারতেন, যে আধুনিক পদ্ধতি সেখানে রয়েছে, কিন্তু আমরা দেখেছি তিনিও নিহত হয়েছেন। এর আগে বিভিন্ন সময় আমরা এই বিমান দুর্ঘটনার খবরগুলো বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে, সেই খবরগুলো কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আসছে। সুতরাং সর্বশেষ আপডেট আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 20 জন নিহত এবং আহত 171 জন, এই সংখ্যাটা বাড়তে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এখানে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকরা সর্বশেষ কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে এই আহতদের মধ্যে একটা বড় অংশ কিন্তু সরাসরি ওই হাসপাতাল, ওই যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নয়, যারা উদ্ধার করতে গিয়েছিলেন তারা অনেকেই ওই পরিস্থিতি দেখে ট্রমাটাইজড হয়েছেন, অনেকে সে সময় দগ্ধ হয়েছেন। সুতরাং আহতদের একটা বড় অংশ কিন্তু আছে যারা উদ্ধারকারী ছিলেন তারা। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আমি একটু রক্তের বিষয়টা আরেকটু খানিকটা যোগ করতে চাই। অনেকেই অতি আগ্রহী হয়ে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ আগে যে ব্রিফটি করা হয়েছে বার্ন ইনস্টিটিউশনে, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে আজকে পোড়া রোগীদের জন্য রক্তের প্রয়োজন নেই, যারা আগ্রহী তারা যেন তাদের তথ্য, ফোন নম্বর দিয়ে যান, যাতে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী হাসপাতাল থেকে তাদের সাথে যোগাযোগ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল বাশার। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হিমশিম অবস্থা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের। ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন কক্ষেও চলছে চিকিৎসা। দুর্ঘটনার পরে বার্ন ইনস্টিটিউটের সামনের সড়কে অ্যাম্বুলেন্সের লাইন লেগে যায়। একে একে নিয়ে আসা হয় দগ্ধদের। তাদের আর স্বজনদের আহাজারি ভারী করে তোলে হাসপাতালের পরিবেশ। সোমবার বিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটের গেটে দাঁড়ানোই দায়। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স, তাতে এক কিংবা একাধিক আহত। তাদের হাসপাতালে ঢোকাতে হুমড়ি খেয়ে পড়ছেন কর্মীরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। ঘটনার আকস্মিকতায় কেউ বা একেবারেই নীরব, নিস্তব্ধ। বার্ন ইনস্টিটিউটের সামনে ছোট্ট পরিসরে শুধুই ভিড়, স্বজনের খোঁজে দিকবিদিক ছুটোছুটি। পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ, আনসার আর হাসপাতাল কর্তৃপক্ষ। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী, অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। যেখানে ব্লাস্ট হয়েছে না, ওই সময় পুরো অবস্থায় স্কুলের সামনে সানসাইড, যে কোনো বিল্ডিংয়ের সানসাইড, ওখানে আসছে। তো আমি আর আমার সাথে দুজন সেনাবাহিনীর সৈনিক ছিল, তাদের হেল্পে ওকে সানসাইড থেকে নামিয়ে উত্তরা বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছি, মেডিকেল থেকে এখানে নিয়ে আসছি। ক্লাসের পিছনে বিমান পড়ছে, এই তো তাড়াতাড়ি, তারপরে তো আর কোনো খোঁজ খবর নেই পর্যন্ত। আর ছেলের আমি জানি না আমার বাচ্চা কেমন আছে। দেখি মাইয়া মানে পুরা গন্ধ, আমি তো ওই স্কুলের ড্রেস পর আমি তো আর এত খেয়াল করি নাই, দেখি মানে সব চলে গেছে। পরে পানি টানি দিয়ে বাংলাদেশ মেডিকেল আনছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত চাপ সামাল দিতে ওয়ার্ডের বাইরে বিভিন্ন কক্ষেও দেওয়া হচ্ছে চিকিৎসা। অবিশ্বাস্য কথা, 190 এবং 80% এবং ইনহেলেশন, যত সিভিয়ার বার্ন হতে পারে প্রায় সব রকম আছে এখানে। এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা, সর্বোচ্চ চেষ্টা এখন এখানে করা হচ্ছে। আমাদের বাকি যারা এই বিশেষজ্ঞরা তাদেরকে অ্যালাইন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম। সোমবার বেলা 1:15টার দিকে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে ছিলেন সহকর্মী আলামিন হোসেন। সরাসরি তিনি এখন বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আলামিন, আপনি দুর্ঘটনার পর থেকে পুরোটা সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানেই ছিলেন। সেখানে আপনার স্বজনদের সাথে কথা হয়েছে। উদ্ধার তৎপরতা সম্পর্কে সর্বশেষ কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? আসলে সেখানে যারা ছিলেন, অর্থাৎ এই ঘটনার পরপরই একটি বিকট শব্দ হয় 1:30টার দিকে। তখন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের এক অংশ আমাদেরকে যেটা বলেছেন যে হঠাৎ করেই বিকট একটি শব্দ তারা শুনতে পায় দুপুর 1:30টার দিকে। এরপরে তখন যেই তিনতলা যে ভবনটি সেটাকে মূলত প্রাইমারি ভবন বলা হয় এবং তার দুটি ক্লাসরুমের মাঝখানের যে প্যাসেজটি থাকে সেখানেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং এর পরে শকওয়েভ তৈরি হয়। অর্থাৎ আপনি জানেন যে সেখানে ট্যাঙ্কার ফুয়েল ছিল এবং তার কারণে সেখানে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণেই মূলত এই যে প্রাণহানির সংখ্যাটা বাড়তে থাকে। যদিও আমরা সেখানে বিভিন্ন রকম তথ্য পেয়েছিল বা এই ঘটনার পরপর সেখানে স্টুডেন্টদেরকে যারা এই ক্যাজুয়ালিটি বাড়তে থাকে, অর্থাৎ নিহতদের এক অংশকে একটি বাসে করেও নিয়ে যাওয়ার কথাও আমরা সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। তারা যেটি বলেছেন যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই শব্দটি হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে টোটাল জায়গাটিকে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা ছিল একরকম। কোনো প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটা বলেছেন তিনি দিয়াবাড়ির একটা অংশে ছিলেন এবং যখন বিকট শব্দটি বিস্ফোরিত হয় তিনি সেই ঘটনাস্থলে গিয়ে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যগিয়ের যে প্রাইমারি ভবন সেখানে গিয়ে তিনি দেখতে পান যে বিমানটির সামনের যে অংশ থাকে সেখানে 4 জনের মরদেহ লেগে আছে, অর্থাৎ থেতলে গিয়েছে এবং সেইখানে যেই প্যাসেজটার কথা আমি প্রথমে বললাম সেই প্যাসেজের মাঝখানে গৃহ পরিচারিকা যিনি থাকেন, অর্থাৎ বুয়া বলা হয় যাকে, তিনিও সেখানে বসেছিলেন এবং তার শরীরের অর্ধেকটা ঝলসে গিয়েছে, এরকম একটি বিষয়। আমরা এমনও মরদেহ লোপা সেখানে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ একদম পুড়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নাই, সেরকম মরদেহ আসলে আমরা দেখেছি। এরকম বিভৎস একটি ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানের গেটটি বন্ধ করা ছিল। পরবর্তীতে সেখানের দেয়াল ভেঙে জানালা ভেঙে তারপরে সেখানে সেই শিক্ষার্থী যারা ছিল, অর্থাৎ সেখানে যারা এই ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের মরদেহ এবং আহতদের তৎক্ষণাৎভাবে উদ্ধার করা হয় এবং যেই ভবনটি দ্বিতীয় তলার যে ভবন উপরে যারা ছিলেন আমরা দেখেছি সেনাবাহিনীর সহায়তায় সেখানে একটি মই দিয়ে তার উপরে কাপড় দিয়ে সেখান থেকে শিক্ষার্থীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনায় কিন্তু দুই রকমভাবে আহত হয়েছে। একরকম প্রথমভাবে যেটা হয়েছে যে যারা এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার শকওয়েভ কিংবা বিস্ফোরণের কারণে আহত হয়েছে, কেউ নিহত হয়েছেন। আবার উদ্ধার তৎপরতা চালাতে গিয়েও আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের সদস্য যারা রয়েছেন তাদের মধ্য থেকেও বড় একটি অংশ, অর্থাৎ সেখানে বেশ কয়েকজন তারা আহত হয়েছেন। নানান রকমভাবে ইকুয়েশন সেখানে হচ্ছে। তবে এই ঘটনাটি অনেকেই যেভাবে বলার চেষ্টা করেছেন, আমরা ঘটনাস্থল দেখেছি যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল একরকম সেখানে স্বজনদের মধ্যে, তারা কেউ আসলে ভিতরে ঢুকতে পারছেন না। আরেকটি বিষয় যেটি সবচেয়ে বেশি যেটি খারাপ লেগেছে সেটা দেখেছি যে সাধারণ মানুষ মানে সেখানে সহযোগিতা বা স্বেচ্ছাসেবীর নামে মোবাইল ফোনে ভিডিও করতেছিল এবং এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে লাঠিচার্জও করেছে। আমরা এমনটাও দেখেছি যে যেই প্যাসেজটি দিয়ে সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্সগুলো ঢুকবে সেটি ঢুকতে পারছিল না। সেখানে দফায় দফায় ভিভিআইপি লোকজন গিয়েও আসলে উদ্ধার তৎপরতা, যেটি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা গিয়েও সেখানে কিন্তু উদ্ধার যে তৎপরতা সেই উদ্ধার তৎপরতায় ব্যাহত ঘটেছে। এরকম অভিযোগও আমরা আসলে সেখানকার স্বজন যারা এই ঘটনায় যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে পেয়েছি। আপনি কিছুক্ষণ আগেও দুর্ঘটনাস্থলে ছিলেন, আপনার কাছে একটু জানতে চাই যে প্রাথমিকভাবে অনেকেরই কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি, অনেকে তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এরকম চিত্র আমরা দেখেছি। সেক্ষেত্রে আপনি যতক্ষণ ছিলেন সেখানে এরকম সন্তানের সন্ধান পাননি বা স্বজনকে খুঁজে পাননি, এরকম অভিযোগ কতজনের কাছ থেকে পেয়েছেন বা সর্বশেষ এরকম আপনি তথ্য পেয়েছেন কিনা যে তারা একেবারেই এখনো খোঁজ পাননি? আমরা এইরকম অন্তত 2 থেকে 3টি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে আবার কেউ বলার চেষ্টা করেছেন যে সেই শিক্ষার্থীদের একটি অংশ, অর্থাৎ যাদেরকে পাওয়া যাচ্ছে না কিংবা নিখোঁজ রয়েছে, একজন এরকম এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি যেটি বলেছেন যে প্রথমবার তিনি ফোন করেছেন এবং পরবর্তীতে ফোন ধরার পরে তিনি বলেছেন যে মা আমরা ভালো আছি। এরপর তাকে যতবারই আর ফোন করা হয়েছে তিনি আর ফোন ধরেননি। তবে আমরা পরবর্তীতে ওই শিক্ষার্থীর বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তার বন্ধুরা যেটি বলেছেন যে তিনি ভালো আছেন এবং তিনিও আসলে উদ্ধার তৎপরতায় যুক্ত ছিলেন, যার কারণে তিনি তার মায়ের ফোন ধরতে পারেন। আমরা শিক্ষকদের সঙ্গে আসলে কথা বলতে পারি। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এবং সেটির ব্যাপকতা এত বেশি ছিল যে কোনো কিছুই আসলে সামলে ওঠাটা আসলে মুশকিল ছিল। আমরা শিক্ষার্থীদের এক অংশ শিক্ষার্থী সেখানে, আমি যেমনটা বলছিলাম যে প্রাইমারি যে ভবনটি বলা হয়, অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত
পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে, কেউ কেউ বলেন যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন সেখানে ক্লাস ছিল না, টিফিন পিরিয়ড ছিল। কেউ কেউ বলছেন যে সেখানে শিক্ষার্থীদের দেখেছেন যে টিফিন খাচ্ছে সেই অবস্থায় তিনি মারা গিয়েছেন। অর্থাৎ শকওয়েভ যেটি হয়, যে বিস্ফোরণের প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেউ কেউ মরে গেছেন, আবার কেউ পুড়ে একদম, আমি প্রথমেই যেমনটা বললাম যে একদমই পুড়ে কয়লা হয়ে গিয়েছে, তাকে চেনার উপায় নেই। আপনি শনাক্তের কথা যেটি বললেন সেটি হয়তো ফরেন্সিক রিপোর্ট দিয়ে অথবা ডিএনএ টেস্ট করে তার পরিচয় মিলবে, এরকম একটি বিষয়। যদিও এর পরবর্তীতে সেখানে কারা কারা মারা গিয়েছেন তার একটি তালিকাও করেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে কলেজটির পক্ষ থেকে সেটি বিষয় জানানো হয়নি। আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন এখন পর্যন্ত তাদের সেই তালিকা আসলে তৈরি করা হয়নি। তবে যারা এই ঘটনায় মারা গিয়েছেন, অর্থাৎ আশেপাশের কেউ এটার সাথে এই ঘটনায় নিহত কিংবা আহত হয়েছেন এরকম কোনো তথ্য আসলে আমাদের কাছে নেই, যেহেতু বিমানটি পড়ে থেতলে গিয়ে, অর্থাৎ বিমানটি প্রথমে পড়ে থেতলে গিয়ে দেয়াল, যে সেই দেয়ালের সঙ্গে লেগেছে। এবং প্রথমে আমি যেমনটা বললাম যে সেখানে 4 জনের মরদেহ একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন। কেউ কেউ সম্পূর্ণভাবে ঝলসে গিয়েছেন, কারো বুকের অর্ধেক, শরীরের অর্ধেক ঝলসে গিয়েছে। আবার আমরা এমনটাও দেখেছি এবং মর্মান্তিক দুর্ঘটনা। আলামিন, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই যে উদ্ধার তৎপরতা কখন নাগাদ শেষ হবে, সে বিষয়ে কোনো ধরনের তথ্য আপনি পেয়েছেন কিনা? এখানে উদ্ধার তৎপরতা কিছুক্ষণ আগেই ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে তারা আসলে সেটি পরিচালনা করেছেন। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে উদ্ধার সমাপ্ত করা হয়েছে এবং যেই বিধ্বস্ত বিমানটি, সেই বিমানটিও তারা ইতিমধ্যে সরিয়ে নিয়েছে। এখনও সেই জায়গাটি, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেখান থেকে নানান তথ্য উপাত্ত আসলে সংগ্রহ করা হচ্ছে। তবে আরেকটি বিষয় হলো, আমরা যেমনটা দেখেছি, একটি ভিডিওতে দেখেছি, ভিডিও বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে বিমানটির 2টি ফুয়েল ট্যাঙ্ক থাকে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে একটি ট্যাঙ্ক সম্ভবত বিস্ফোরিত হয়েছে, বাকি ট্যাঙ্ক থেকে আমরা দেখেছি যে সেখানে তেল নিচে পড়ে রয়েছে, এরকম আমরা একটি বিষয় দেখেছি। আর প্রথমে আমি যেমনটা বলার চেষ্টা করেছি যে ঘটনার সঙ্গে সঙ্গেই দেখেছি শিক্ষার্থীদের শরীরের কোনো কিছু নেই, অর্থাৎ কাপড় পর্যন্ত ঝলসে গেছে, কারো নাক মুখ ঝলসে গেছে এবং সে অবস্থায় তাদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের গড়ে 60 থেকে 70% শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছেন এবং তারা শঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অতএব আমরা বার্তা কক্ষ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম। দিয়াবাড়িতে বিধ্বস্ত হওয়া ফাইটার জেট F7 বিমানটি যুগোপযোগী নয় বলছেন বিশ্লেষকরা। বিমান বাহিনীতে আগেই আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হওয়া উচিত ছিল বলে মত তাদের। বলছেন যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ, তাই এ বিষয়ে নজর দেওয়া জরুরি। এর আগেও 2018 সালে মধুপুরে দুর্ঘটনার শিকার হয় ফাইটার জেট F7। 1980-র দশকে বিমান বাহিনীর বহরে যুক্ত হয় চীনে নির্মিত ফাইটার জেট F7। সুপারসনিক গতি, হালকা কাঠামো ও উচ্চতর অভিযানে সক্ষম এই বিমান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত। তবে এই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলেও পড়েছে। প্রথম দুর্ঘটনা ঘটে 2018 সালের নভেম্বরে। সে বছর 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে F7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মারা যান পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। এবার এই একই যুদ্ধ বিমানের আরেক দুর্ঘটনায় স্তব্ধ পুরো বাংলাদেশ। 21 জুলাই দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি। সে সময় বহু শিক্ষার্থী উপস্থিত থাকায় হতাহত হয় অনেক। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী বলছেন, 2013 সালের পর F7 বিমান উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ছাড়া শুধু উত্তর কোরিয়ায় ব্যবহার হয় এই বিমান। ব্যবহার উপযোগী, কিন্তু কথা হচ্ছে যুগোপযোগী না হলে এটা নিয়ে তো ফ্লাই করে আপনি কিছু করতে পারবেন না। এগুলো রিপ্লেসমেন্টের জন্য তো বহুদিন ধরে আমাদের চেষ্টা করছি, আমাদের সরকারের সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। নতুন আধুনিক প্রযুক্তির একটা বিমান, ফাইটার বিমান যোগ হওয়ার এটা লং ওভারডিউ, দীর্ঘদিন আগেই এটা হওয়া উচিত ছিল। কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সত্যিকার অর্থে আমরা গত 20-25 বছরের মধ্যেই আর কি আগাই নেই এই ব্যাপারে। জনবসতিপূর্ণ এলাকায় বিমানবন্দর থাকলে এমন দুর্ঘটনার ঝুঁকি বেশি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দূরে কোথাও বিমানবন্দর স্থাপনের কথা ভাবার এখনই সময়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দগ্ধ ও আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে এবারে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, আপনি তো দুর্ঘটনার পরপরই জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন, সেখান থেকে কিছুক্ষণ আগেও ব্রিফ করা হয়েছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? যারা দগ্ধ আহত অবস্থায় ভর্তি আছেন তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন? আজকে দুপুর নাগাদ 1:06 পর যখন আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক বিমান বাহিনীর যে প্রশিক্ষণরত যে বিমান রয়েছিল সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু একেবারে এক বিমান বিধ্বস্ত, আরেকদিকে পরিস্থিতি বিধ্বস্ত অবস্থায় চলে গিয়েছিল। একে হচ্ছে কোন হাসপাতালে নেওয়া হবে এবং যারা দগ্ধ তাদেরকে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে প্রথমে উত্তরার যে হাসপাতালগুলো রয়েছে, উত্তরার লুবানা হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল এবং পরবর্তীতে সবচেয়ে বেশি কিন্তু নিয়ে আসা হয়েছে আপনার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে অনেককে কিন্তু নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আমরা এখন পর্যন্ত আসলে আইসপিআর এর বরাত দিয়ে যতদূর জানতে পেরেছি 20 জনের মৃতের খবর আছে এবং সবচেয়ে বেশি বর্তমানে ভর্তি আছে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানে এখনকার পরিস্থিতিও যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, প্রচুর সেনা সদস্য আছে এবং ভলেন্টিয়ারও এখানে আছে এবং তারা আজকের এখনকার যে পরিস্থিতি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং উৎসুক জনতা যারা আছে তাদেরকে যেন এই জায়গাটিতে ভিড় না করে চিকিৎসা সেবা যেন নির্বিঘ্নে দেওয়া যায় সেই আহ্বান কিন্তু জানিয়েছেন এখানকার যারা কর্তৃপক্ষ যারা আছেন। এরই মধ্যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদ কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন এবং তিনি সর্বশেষ এখানে সহ ঢাকার যতগুলো হাসপাতালে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত এবং নিহত তাদের ব্যাপারে কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত উনি জানিয়েছেন মূলত 17 জনের মৃত্যুর খবর, কিন্তু আইসপিআর 20 জনের মৃত্যুর কথা খবর নিশ্চিত করেছে। মূলত এখন পর্যন্ত যারা অনেক বেশি দগ্ধ হয়েছে তাদের মধ্যে 25 জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং যারা আছে ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে তাদের অন্তত 50 ভাগই হচ্ছে আশঙ্কা, 50 ভাগের অবস্থাই গুরুতর এবং বাকি যারা আছেন তাদের অবস্থাও পর্যবেক্ষণ করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মূলত এখানে 7 জন যারা আছে যারা এখানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এর মধ্যে 7 জনকে এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া হাসপাতালের মধ্যে আমরা দেখেছি মূলত জাতীয় বার্নে ভর্তি আছে 44 জন। এছাড়া সবকটি হাসপাতাল মিলিয়ে 88 জন রোগী ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি এবং 25 জনের মতো 25 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় মূলত হচ্ছে প্রায় আহত শিশুর সংখ্যা 100 জনের মতো এমনটাও কিন্তু জানিয়েছেন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, মূলত যারা এই দুর্ঘটনায় যারা দগ্ধ হয়েছেন গুরুতর আহত তাদের মধ্যে সিএমএইচে আছেন 12 জন যারা মারা গিয়েছে, মূলত তাদের মধ্যে সিএমএইচে 12 জন মারা গিয়েছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে 3 জন, কুর্মিটোলা হাসপাতালে 2 জন, উত্তরা আধুনিকে 1 জন, লুবনায় আরো 2 জন কিন্তু মৃত্যুর খবর আছে। এই নিয়ে মূলত তাদের মধ্যে এরই মধ্যে যে খবর এবং সংখ্যা আপনি বলছেন সবার কি পরিচয় শনাক্ত করা গেছে কিনা? এখন পর্যন্ত কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং এ এমনটাই বলা হয়েছে যারা এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে তার মধ্যে 7 জনের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। আমরা বিকাল নাগাদ আমি যখন কুর্মিটোলা হাসপাতালে ছিলাম তখন দেখেছি সেখানে 2 জনের মরদেহ সেখানে ছিল এবং তাদের অবস্থা এতই ক্রিটিক্যাল ছিল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হয়তো তাদের ডিএনএ টেস্ট ছাড়া হয়তো তাদের পরিচয় শনাক্ত করা খুব কঠিন, এমন অবস্থা আমরা দেখেছি। এবং সবকিছু মিলিয়ে এখানকার যে এখনকার যে পরিস্থিতি তারা বলছেন কেউই আসলে শঙ্কামুক্ত না, সকলকেই নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় যে চিকিৎসা সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু বারবার যেটি বলা হচ্ছে অতিরিক্ত যারা এখানে আসছেন এবং রক্তের কথা বলে যারা আসছেন হাসপাতাল কর্তৃপক্ষ আজকের মতো রক্ত সংগ্রহ কার্যক্রম কিন্তু স্থগিত করেছেন। তারা বলছেন তাদের যে সক্ষমতা আছে সেই ব্লাড ব্যাংক আছে সেখানে পর্যাপ্ত রক্ত আজকের মতো মজুদ আছে, কিন্তু বাইরে থেকে যারা মূলত এখন দেখা যাচ্ছে আমরা হাসপাতালের বাইরে দেখছি অনেকেই রক্ত সংগ্রহ করছে এবং রক্ত সংগ্রহের পরে দেখা যাচ্ছে যে এই রক্ত কোথায় যাচ্ছে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন ছিল এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ছিল। মূলত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন মানুষের আবেগের উপর তারা গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যাতে করে এই জায়গা থেকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যারা রক্ত সংগ্রহ করছেন এমন কার্যক্রমে অংশ না নিয়ে নিজের মতো করে যাতে হাসপাতাল কর্তৃপক্ষ রক্ত সংগ্রহের জন্য যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করে, যেখানে সেখানে রক্ত না দেওয়ার আহ্বানও কিন্তু তারা জানিয়েছেন। এবং হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী রোগী বা উৎসুক জনতার ভিড় কিন্তু একেবারেই তারা নিরুৎসাহিত করেছেন এবং বার্নে দগ্ধ যারা রোগী
তাদের অনেক বেশি সংখ্যা থাকে মূলত এই নতুন করে ইনফেকশন হওয়ার, এবং এই আশঙ্কা থেকেই হাসপাতাল এরিয়া এবং বিভিন্ন ফ্লোরে যাতে করে একেবারেই হাসপাতালে চিকিৎসার সাথে জড়িত এমন ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন প্রবেশ না করে সেই বিষয়টি তারা অনুরোধ জানিয়েছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের জনবলও কিন্তু বাড়িয়েছেন। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, যেহেতু প্রচুর পরিমাণে এখানে গ্যাদারিং হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যখন রাজধানীর অন্য সব হাসপাতালেও যেসব যারা ভর্তি ছিল তাদেরকে কিন্তু বার্ন ইনস্টিটিউটেই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা রয়েছে, এবং বিকেল নাগাদ আমরা যে দেখেছি যে 30টি বেড কানায় কানায় পূর্ণ ছিল তাদের আধুনিক চিকিৎসার জন্য, সেই 30টি বেড পুনরায় তারা খালি করে নতুন করে যদি কোনো রোগী আসে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা এরই মধ্যে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন, এবং তাদের হাসপাতাল কর্তৃপক্ষের যে জনবল তারা শিফটিং ওয়াইজ ডিউটির জন্য 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের জন্য যত ধরনের ব্যবস্থা আছে বার্ন ইউনিট কর্তৃপক্ষ তেমনটা রেখেছেন, এটা আমাদেরকে কিন্তু তারা নিশ্চিত করেছেন। আরো কিছু তথ্য দিয়ে রাখতে চাই, মূলত তারা বলছেন গণমাধ্যমকে তারা এখানে যারা ভর্তি আছেন সেই সাথে সারা দেশে যে মূলত 7টি হাসপাতালে, ঢাকার 7টি হাসপাতালে এই দগ্ধ রোগীরা দগ্ধ যারা আছেন তারা ভর্তি আছে। এই 7টি হাসপাতালের পরিস্থিতি প্রতিদিন শুধুমাত্র সকাল 8টা থেকে পরবর্তী 6 ঘন্টা পর পর সংবাদ সম্মেলনেই এই বিষয়গুলো রোগীদের অবস্থা জানাবেন। বাহির থেকে কোনো প্রকার তথ্য, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন। হাসপাতালের এখনকার যে পরিস্থিতি আমরা দেখেছি, সন্ধ্যার পর থেকে উৎসুক জনতাদের অনেক ভিড় ছিল, কাজ করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, এবং নির্বিঘ্নে যেন অ্যাম্বুলেন্স এই হাসপাতালে প্রবেশ করতে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে যেতে পারে, সেই জন্য কিন্তু তারা এই জায়গায় কঠোর ব্যবস্থাও নিয়েছেন, এবং স্বেচ্ছাসেবীদের আমরা কাজ করতে দেখেছি। সব মিলিয়ে আসলে হাসপাতালের পরিচালক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ চিকিৎসার সাথে জড়িত যারা আছেন তারা বলছেন আজকে এখানে যারা আসছেন এবং ভর্তি আছেন, এটি সহ রাজধানীর যে 7টি হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের সবাই মূলত এখনো কেউই আশঙ্কামুক্ত নন। এর মধ্যে যারা দগ্ধ হয়েছেন, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য দিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানানোর জন্য। উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অভ্যুত্থানের শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননার আয়োজন করে পেশাজীবী পরিষদ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান তারেক রহমান। আহত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়। এই হৃদয় বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য সমবেদনা জানান তারেক রহমান। নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো গাফিলতি কিংবা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই দাবি জানান তিনি। ঘটনা তদন্তে সরকারকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের তাগিদও দিয়েছেন রিজভী। এদিকে মাইলস্টোন স্কুলের ওই ভবন পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান না ওড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উভয় নেতা দলীয় কর্মীদের রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এছাড়া জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই তাদের সুস্থতার খবর তারা নিয়েছেন এবং একই সাথে দর্শক আপনারা এই ধরনের সেন্সিটিভ জোনে যেন
ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয়। কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না, এর আগে অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেখানে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য, যার রক্তের প্রয়োজন হবে। এটা আমাদের নেতা সবসময় মনিটরিং করছেন তিনি লন্ডন থেকে, এবং আমাদের অনেক কর্মসূচি স্থগিত করে দিয়েছে। বসতিপূর্ণ এলাকায় বিমান চালানো ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তিনি আরও বলেন, আসল ঘটনা জানা যাবে তদন্তের পর। বাহিনীর যে ফ্লাইং গুলো ইজ ইনহেরেন্টলি এটা বাই ইটস ভেরি নেচার একটু মোর ডেঞ্জারাস দেন সিভিল ফ্লাইং থেকে। এখানে ফ্লাইং এর দুর্ঘটনার চান্স অনেক বেশি। আর এখানে ওই আমাদের বিমান ঘাঁটিটি যখন হয় গত 30-40 বছরে এই যে চারিদিকে যেভাবে জনবসতি গড়ে উঠেছে, এটা যে কোনো বিমানবন্দরের জন্যই একটা ঝুঁকিপূর্ণ। আরেকটা এখানে আমি জানি না, তবে ওই আমাদের অতীতে এই ধরনের ঘটেছে যে পাখি বড় বড় বার্ড এখানে হতে পারে, বাট আমি জানি না এগুলো ইয়েতে বেরিয়ে আসবে। তবে যেটা ওই যে বার্ন ইনস্টিটিউটে বললেন যে অনেক শ্বাসকষ্ট রোগী মানে আহত, এটা আমি বুঝতে পারলাম না যে কেন এইটা হচ্ছে। এটা তো গ্যাসের কোনো কিছু নাই, জেট ফিউল যেটা আছে সেটা তো মোর লাইক কেরোসিনের মতো। তো সেখান থেকে কি কোনো গ্যাস হতে পারে কিনা, যার ফলে বার্ন থেকে কিন্তু উনি যেটা বললেন যে গ্যাসের ইনহেলেশন যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। এগুলো সব ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। ইটস টু আর্লি, কোনো কিছু বলার মতো সময় এখন নাই। তবে এই ধরনের অ্যাক্সিডেন্ট অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, এবং পৃথিবীর সবখানেই হয়। এবং বিমান বাহিনীর আইডিয়ালি কিন্তু বিমান বাহিনীর ঘাঁটিটা একটা এক্সক্লুসিভ ঘাঁটি। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই ধরনের আমাদের কোনো ঘাঁটি নেই। ঢাকা, যশোর, চট্টগ্রাম সবগুলোতেই কিন্তু এই বেসামরিক বিমান বাহিনীর সঙ্গেই বিমান বাহিনী ফ্লাই করছে, উইচ ইজ ইনহেরেন্টলি মেক্স থিংস ভেরি ডিফিকাল্ট। আমাদের আইডিয়াল হতো যদি কম বসতিপূর্ণ জায়গায় বিমান বাহিনীর ঘাঁটি হতো এবং সেখানে কেবলমাত্র বিমান বাহিনীর ঘাঁটি অপারেট করতো, সেটা তো মোস্ট আইডিয়াল হতো। কিন্তু আমাদের এখানে আমরা সেটা করতে পারি নাই, বা আমাদের সেই ধরনের সামর্থ্য নাই, যার ফলে এই ধরনের আমাদের অপারেট করতে হচ্ছে খুব ঘন বসতিপূর্ণ এবং রাজধানীর একদম একটা অভিজাত এলাকার মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় F-7 BGI বিমানটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স। ব্রিটিশ গণমাধ্যম BBC, সংবাদ মাধ্যম গার্ডিয়ান এবং মার্কিন গণমাধ্যম CNN ও বার্তা সংস্থা এপির প্রতিবেদনেও এই খবর প্রচার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতেও বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন করা হয়েছে। এছাড়া NDTV, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের শিরোনাম হয়েছে এই ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর। এছাড়া পাকিস্তানি গণমাধ্যম ডনে বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবর প্রচার করা হয়েছে। এই সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।